নমস্কার বন্ধুরা, আসুন একবার ভাবি যে গত 10 বছরে আপনার বেতন কতখানি বেড়েছে। খুব বেশি না, তাই তো? কিন্তু এদিকে বাজারের দাম, স্কুলের ফিজ, হাসপাতালের বিল সবই কিন্তু বাড়ছে হু হু করে। গরিবদের জন্য আছে বিভিন্ন সরকারি স্কিম, আবার ধনীরাও কিন্তু সামলে নেয় তাদের ইনভেস্টমেন্ট আর বিভিন্ন সুযোগ দিয়ে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য না আছে কোনো ছাড়, না আছে কোনো ভাতা। তাদের জন্য কি আছে? কেবল আছে খরচ, দায়িত্ব আর ট্যাক্স। তো এই বিরাট চাপ সামলেও আমরা মধ্যবিত্তরা কিভাবে আমাদের ফিনান্সিয়াল লাইফটাকে সিকিউর করতে পারবো, তো চলুন আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমরা জেনে নিই যে মিডিল ক্লাস কারা, কাদেরকে আমরা মিডিল ক্লাস বলবো। দেখুন, আমার হিসেব অনুযায়ী মিডিল ক্লাস বলতে বোঝায় যে যাদের বার্ষিক বেতন 3 লাখ টাকা থেকে 20 লাখ টাকা এর মধ্যে। এবার এই যে 3 লাখ আর 20 লাখের যে হিসেবটা নিয়েছি, এটা তো বিভিন্ন জায়গায় ভ্যারি করে। ধরুন শহরাঞ্চলে খরচ বেশি, গ্রামাঞ্চলে খরচ কম। তো এই যে কস্ট অফ লিভিং, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হওয়ার জন্য আমি 3 লাখ থেকে 20 লাখের এই যে রেঞ্জ, এইটাকে আমি ধরেছি যে এটা হচ্ছে আপনার মধ্যবিত্তের ইনকাম। মধ্যবিত্ত হচ্ছে যাদের ইন্সপিরেশন বেশি আছে, হাই ইন্সপিরেশন, কিন্তু রেসপন্সিবিলিটি বেশি, আর যাদের সেফটি নেট সেটা কিন্তু লো। এখানে দেখবেন সেফটি নেট বলে কিছু নেই, নিরাপত্তা কিছু নেই। অনেক সময়তেই দেখা যায় যে আমাদের যে ট্যাক্স, সেই ট্যাক্সটা ম্যাক্সিমাম বিয়ার করছে কারা? মধ্যবিত্তরা বিয়ার করছে, ম্যাক্সিমাম ট্যাক্স তারা বিয়ার করছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বেসিক যে খরচা, যেমন ধরুন এডুকেশন, তারপরে ধরুন মেডিকেল, এই এডুকেশন মেডিকেল এইগুলো কিন্তু তাদেরকে নিজের পকেটের পয়সায় করতে হচ্ছে। এমনকি বর্তমান সময়ে তো প্রাইমারি এডুকেশন এবং যেটা আপনার 10th এবং 12th স্ট্যান্ডার্ডের যে এডুকেশন ছিল, যেগুলো সরকার পোষিত ছিল বা সরকার যেটা পরিচালনা করতো, বর্তমান সময়ে সেখানেও এমন অবস্থা হয়ে গেছে যে ম্যাক্সিমাম অভিভাবকেরাই চাইছেন কিন্তু প্রাইভেট স্কুলে ভর্তি করতে। তো সেইখানে খরচ বাড়ছে। সরকারি হসপিটালেও যাওয়ার জন্যই বা সিট পাবেনও না, সেখানেও কিন্তু সেটা আপনাকে প্রাইভেটেতেই খরচা করতে হচ্ছে। তাহলে মিডিল ক্লাস এমন মানুষজন যারা এমন গরিব নন যে তাদের জন্য তারা বিভিন্ন গভর্নমেন্ট যেসব স্কিম আছে যেগুলো সুবিধে পাবেন, সেরকম গরিব নন, আবার এতটাও ধনী নন যে এই সমস্ত যে খরচাখরচিগুলো আছে এইগুলোকে সামলে ম্যানেজ করে উঠতে পারবেন। এইবার মধ্যবিত্তের সম্বন্ধে যে হার্স রিয়ালিটি, বর্তমানে যে প্র্যাকটিক্যাল যে সমস্যা, সেটা কি? সেটা হচ্ছে যে স্যালারি স্টেগনেশন। যদি আপনি দেখেন মধ্যবিত্তরা আমরা যে ধরনের জব বা যে সমস্ত কাজগুলো করি, সেখানে কিন্তু স্যালারির যে বৃদ্ধি সেটা কিন্তু খুবই কম, খুবই দুরবস্থা সেখানেতে। যদি গত 10 বছরের আপনি সিএজিআর স্যালারি গ্রোথ দেখেন, তাহলে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি তো ভ্যারি করে, কিন্তু তবুও তার রেঞ্জটা দেখবেন 4 to 6%। এইবার এই যে 4 থেকে 6% যে ইনক্রিমেন্ট, এইটা তো আপনার ইনফ্লেশনকেও বিট করতে পারবে না। মানে ইনফ্লেশনের যে এফেক্ট, সেই এফেক্টটাকেই কিন্তু এই 4 থেকে 6% যে ইনক্রিমেন্ট, সেটাকে রোধ করতে পারছে না বা তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না। তার মানে আমি বলতে পারি যে রিয়াল যে স্যালারি ইনক্রিমেন্ট সেটা কিন্তু নেই, মানে সেটা জিরো বা কখনো কখনো সেটা নেগেটিভ। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রমোশন ডিলেড। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমোশন হচ্ছে না, দীর্ঘদিন একই পজিশনে একই স্যালারিতে কাজ করতে হচ্ছে। আর সব থেকে বড় যেটা সমস্যা বর্তমান সময়ে, সেটা হচ্ছে যে সরকারি যেসব বিভিন্ন ধরনের পার্মানেন্ট জব ছিল, সেগুলো আর আজকাল নেই বললেই চলে। তার জায়গায় আসছে কন্ট্রাকচুয়াল জব। সেই জবগুলোতে কিন্তু আপনাকে কাজ করতে হবে 16 আনা, মানে নর্মাল পার্মানেন্ট এমপ্লয়ির মতোই আপনার কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে, কিন্তু বেতন কম পাবেন, অনেক ফেসিলিটি পাবেন না। ইভেন সরকারের যে সব বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, সেইখানে তো দেখবেন বর্তমান সময়তে নতুন যেসব রিক্রুটমেন্ট হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও কন্ট্রাকচুয়াল জব নিয়ে কিন্তু কাজ চালিয়ে দিচ্ছে। সুতরাং জবের অবস্থা ভয়াবহ। এইবার দেখুন আপনাদের যে খরচা, সেই খরচা কিন্তু 3 দিক থেকে আসছে। 3 দিক থেকে 3টে বান এসে আমাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে ফালা করে দিচ্ছে। সেই 3টে কি? প্রথম যেটা, সেটা হচ্ছে ফুড ইনফ্লেশন, মানে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। আপনি যদি দেখেন যে এসেন্সিয়াল প্রোডাক্ট যেগুলো, সেইগুলোর দাম কিন্তু বেড়েই চলেছে। সে আপনি চালের দাম ধরুন, ডালের দাম ধরুন, সবজির দাম ধরুন। যদি আপনি গত 10 বছরে দেখেন তাদের সিএজিআর প্রাইস রাইজ, সেটা কত জানেন? 7 to 12%, মানে 7 থেকে 12% হারে সিএজিআর হারে আপনার খাদ্যদ্রব্যের দাম বেড়ে চলেছে। আপনার স্যালারি ইনক্রিমেন্ট কত? 4 থেকে 6%। এরপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার কিন্তু বর্তমান সময়ে মধ্যবিত্তের একটা মাথা ব্যথার বড় কারণ।
সরকারি দু একটা হসপিটাল আছে বটে, কিন্তু সেটা এতই ওভার ক্রাউডেড এবং সেখানেতে আরও যারা গরিব, মানে আমাদের থেকেও যারা গরিব, তারা গিয়েই সেখানে এমন ভিড় জমিয়েছেন যে সেখানে চিকিৎসা করার বর্তমান সময়ে সুযোগ নেই। এবার প্রাইভেট হসপিটালের খরচা কীরকম জানেন? প্রাইভেট হসপিটালের ইনফ্লেশন রেট বা প্রাইভেটের যে মেডিকেল ইনফ্লেশন, তার রেট হচ্ছে 12 থেকে 14%। মানে বুঝতে পারছেন যে প্রতি 5-6 বছর ছাড়া ছাড়া খরচ ডবল হয়ে যাচ্ছে। এরপর 3 নম্বর যে ঘাড় যেটা পড়ছে সেটা হচ্ছে এডুকেশনে, মানে শিক্ষার ক্ষেত্রেও এখন প্রাইমারি থেকে আপনাকে নিজের খরচাতেই আপনার সন্তানকে পড়াতে হবে, এমন অবস্থা তৈরি হয়েছে। বেশি দিন আগের কথা না, আজ থেকে 15-20 বছর আগেও আমরাও যখন পড়াশোনা করেছি তখনও অ্যাটলিস্ট 12 ক্লাস পর্যন্ত নামমাত্র খরচেতেই কিন্তু পড়াশোনা করা যেত। বর্তমান সময়তে তো এইখানেতেও একদম কাটছাট হয়ে গেছে অবস্থা যা দাঁড়িয়েছে। বর্তমান সময়তে একটু যারা সচেতন তারা অনেকেই আবার প্রাইভেট স্কুলে দিচ্ছেন, এবং প্রাইভেট স্কুলের যদি আপনি ফিস দেখেন সেটা 10 থেকে 15% CAGR হারে লাফিয়ে বাড়ছে। সরকারি পরিকাঠামোগুলো যত আস্তে আস্তে খারাপ হচ্ছে, যত আলগা হচ্ছে, তত এদের মজা বাড়ছে এবং নতুন প্রাইভেট স্কুল খুলছে, একদম বলতে পারেন ব্যাঙের ছাতার মতো। ইংরেজিতে একটা কথা আছে না, মাশরুমিং, তো মাশরুমিং হারেতে কিন্তু আপনার প্রাইভেট স্কুল আসছে। এবার অভিভাবকেরাও মোটামুটি চোখ কান বুঝিয়ে সেখানেই যাচ্ছে। তো এই কোচিং, কলেজ, প্রাইভেট স্কুল, টিউশন, এই করে খরচা একদম আকাশচুম্বী। এইবার বিভিন্ন ধরনের যে সেফটি নেট বা সরকারি সুবিধে, সেইগুলো যদি আপনি তুলনা করেন, কাদের সাথে তুলনা করবেন? প্রথমে রাখবো নিম্নবিত্ত বা যারা একদমই গরিব মানুষ, 2 নম্বরে আসছে মিডিল ক্লাস, আর 3 নম্বরে আসছে ধনী। আমি যদি সেফটি নেটের কম্প্যারিজন করি তাহলে কি দেখতে পাচ্ছি? প্রথম হচ্ছে গভর্নমেন্ট স্কিম গরিবদের জন্য আছে, রেশন আছে বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পলিসি আছে বা স্কিম আছে। দেখুন, তাদের এটা আছে বলে ভাববেন না যে আমি এটা নিয়ে ক্রিটিসাইজ করছি, আমি চাই তাদের জন্য থাকুক, তাদের আরও বেশি করে পাওয়া উচিত। কিন্তু আমি বলছি যে তারা তো পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যারা মধ্যবিত্ত তাদের কি আছে? না, তাদের জন্য খুবই লিমিটেড, নেই বললেই চলে। আর যারা ধনী তাদের দরকারই লাগবে না, নো নিড। এবার আসি ট্যাক্স বেনিফিটেতে। যারা নিম্নবিত্ত তারা এমন ইনকাম করেন যে তাদের ওই ইনকামটা ট্যাক্সের স্ট্রাকচারের আওতাতে আসবেই না, মানে তারা ট্যাক্স এক্সেম্পটেড, মানে তাদেরকে ট্যাক্স দিতেই হচ্ছে না। সব থেকে বেশি ট্যাক্স বার্ডেন যদি দেখেন সেটা কিন্তু মধ্যবিত্তের। আপনি বলবেন তারাই কি সব থেকে বেশি ট্যাক্স দেয়? না, তারা সব থেকে বেশি ট্যাক্স দেয় না, কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে ইন্ডিভিজুয়ালি বেশি ট্যাক্স না দিলেও তাদের যা ইনকাম, সেই ইনকামের হিসাবে তারা যেটা ট্যাক্স দেয় সেটা কিন্তু তাদের ইনকামের একটা বড় পার্সেন্টেজ। কিন্তু যারা ধরুন রিচ, তাদের ক্ষেত্রে কি হয় জানেন? তাদের ক্ষেত্রে অনেক স্কোপ আছে, আইনের অনেক ফাঁক ফোকর আছে, লিগ্যাল ওয়েতেই সেই ফাঁক ফোকরগুলোকে কাজে লাগিয়ে তারা ম্যাক্সিমাম ট্যাক্সটাই বাঁচিয়ে যাবেন। ম্যাক্সিমাম ঘাড়ে পড়বে কাদের? মধ্যবিত্তের। এর পরের পয়েন্ট হচ্ছে ইনফ্লেশন হেজ, মানে মূল্যবৃদ্ধির এগেনস্টেতে আপনি আপনার নিজেকে কি করে বাঁচিয়ে রাখবেন। সেটা তো পুয়ার যারা গরিব তারাও পারে না, আর মধ্যবিত্ত যারা তারা তো পারেই না, সুতরাং স্ট্রাগলটা তাদেরই সব থেকে বেশি হয়। আর ধনী মানুষদের ক্ষেত্রে কি হচ্ছে জানেন তো? তারা কিন্তু লিভারেজ করে নেয়, মানে তারা বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে রাখে, সুতরাং দাম বাড়লে যেমন চাল ডালের দামও বাড়বে, তাদের ইনভেস্টমেন্টের ভ্যালুটাও বাড়বে। সুতরাং ইনফ্লেশনেতে তাদের বিরাট ক্ষতি তো হবেই না, উল্টে ইনফ্লেশন তাদেরকে আরও বেশি ধনী বানিয়ে দেবে। এইবার এই যে বিস্তর খরচাখরচি হয়ে গেল, আয় কম ব্যয় বেশি, তাতে এটাই হচ্ছে যে একটা ফ্যামিলিতে দুজন ইনকাম করার পরেতেও দেখা যাচ্ছে তারপরেও তারা কিন্তু ওই পেচেক টু পেচেক তারা জীবন ধারণ করছে, মানে স্যালারির টাকা এলে তবেই চলবে, এরকম অবস্থা। আর সেভ বলতে ওই কোম্পানির যে পিএফ আছে সেইটা, আর পিপিএফে কিছু টাকা আছে, ব্যাস এইটুকুই হচ্ছে সেভ, তার বেশি সেভ করতেই পারছে না। যারা পেরেন্টস তারা কি করছে? তাদের যে রিটায়ারমেন্ট সেটাকেও প্রসপন করে দিচ্ছে, কিছু করার নেই, বাচ্চাকে লেখাপড়া করাতে হবে তো শেষ বয়স পর্যন্ত অ্যাক্টিভলি তাদেরকে কাজ করতে হচ্ছে। আবার যদি ধরুন ইয়ং ছেলেপিলে হয় তাহলে তারা কি করছে? বিয়ে দেরিতে করছে, কারণ যতক্ষণ না পর্যন্ত একটুখানি ফিনান্সিয়ালি স্টেবল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিয়েও করতে চাইছে না, অনেকে দেরিতে বিয়ে করছে। এইবার এই মিডিল ক্লাসের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে বাঁচার জন্য 4টে টুল বা 4টে মেশিনের কথা আপনাকে আমি বলবো, সেইগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। সেগুলো কি কি? প্রথম, ট্র্যাক ইয়োর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এটা কিন্তু মাস্ট। আপনার ইনকাম আর খরচ এভরিথিং আপনার কিন্তু ট্র্যাক করতে হবে, বাজেট করে চলতে হবে, আপনার খরচ কতটা হচ্ছে সেটা দেখতে হবে, এভরিথিং কিন্তু আপনার আয় অনুসারে আপনার ব্যয় করতে হবে, এটা মাস্ট, আপনাকে করতেই হবে। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাভয়েড লাইফস্টাইল ইনফ্লেশন। লাইফস্টাইল ইনফ্লেশন বলতে কি বোঝায়? যে আপনার যত ইনকাম বাড়তে থাকে না, দেখবেন আপনার খরচাটাও কিন্তু প্রপোর্শনালি বাড়তে থাকে, এটা কি বলা হয়? লাইফস্টাইল ইনফ্লেশন। তো সেইটাকে কিন্তু আপনার
চেক করতে হবে এবং আপনাকে কিন্তু ওই 50-30-20 রুল ফলো করতে হবে। এই নিয়ে তো অনেক ভিডিও আমার বানানো আছে, বিভিন্ন ভিডিওতে আমি বলি এই 50-30-20 রুলটা ফলো করতে। আরেকবার বলে দিই, 50% মানে আপনার যেগুলো একদম রেগুলার খরচা যেটা করতেই হবে, 50% সেখানে খরচা করবেন, 30% আপনার সকালরাতে খরচা করবেন, আর 20% কিন্তু আপনাকে সেভ করতে হবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এটা কিন্তু মাস্ট, 6 মাসের যে আপনার খরচা সেটা কিন্তু এমার্জেন্সি ফান্ডেতে কিন্তু সেভ করে রাখতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নয়। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ফার্স্ট, ইনভেস্টমেন্ট লেটার। এবারে ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে করতেই হবে, আপনার নিজের শরীরের করতে হবে এবং নিজের জীবনেরও করতে হবে। তার জন্য লাইফ ইন্স্যুরেন্স রাখতে হবে আর আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, এই দুটো কিন্তু মাস্ট। কারণ অনেক সময় কি হয়, এই হেলথ ইন্স্যুরেন্স না নেওয়া থাকার জন্য কি হয়, একটা বড় যদি রোগ ব্যাধি হয়ে যায়, যা খরচা হয় সেটা আপনার মধ্যবিত্ত থেকে আপনাকে নিম্ন মধ্যবিত্ত বা গরিবেতে পরিণত করে দিতে পারে। এইবার টার্ম ইন্স্যুরেন্স কতটা নেব, আপনার অ্যানুয়াল ইনকাম যা আছে অ্যাটলিস্ট তার 10 গুণ টার্ম ইন্স্যুরেন্স। আর হেলথ ইন্স্যুরেন্স কত নিতে হবে, 10 থেকে 12 লাখ তো বর্তমান সময়ে নিতেই হবে হেলথ ইন্স্যুরেন্স, এটা নিয়ে নিন। এইবার এর সাথে সাথে কিন্তু একটা স্মার্ট স্ট্র্যাটেজিও নিতে হবে। দেখুন, ইনভেস্টমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেতন তো বাড়ছে না, সেই কারণের জন্য যেটুকু টাকা সেভ করছেন সেইটাকে বাড়াতে হবে। এইবার অনেকে কি হয়, খুব সেফ খেলেন, মানে কি একদম কোনো রিস্ক নেব না, পুরো টাকাটা আমি একদম সেফ জায়গায় রাখবো, সেখান থেকে কিন্তু ভালো রিটার্ন আসে না, রিটার্ন একদমই কম আসবে। আর ইনফ্লেশনের যে রিস্ক সেটা থেকে বাঁচবেন কি করে? সুতরাং খুব সেফ খেলা যাবে না, আবার এরকমও না যে একদম লটারি কাটার মতো খুব রিস্ক নিয়ে নিলাম, সেটাও ঠিক নয়। তো আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু একটা মডারেট রিস্ক নিয়ে এগিয়ে যেতে হবে। এবং সেখানে কি কি রুল ফলো করতে হবে, প্রথম হচ্ছে স্টার্ট আর্লি অ্যান্ড স্টে রেগুলার। আপনি যদি নিয়মিতভাবে এসআইপিতে রেগুলারলি ইনভেস্ট করেন তাহলে কিন্তু দেখবেন যে অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনি একটা বড় টাকা পেতে পারবেন। 2 নম্বর যেটা ডাইভার্সিফাই, মানে আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা একটা জায়গায় না রেখে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করবেন। ইকুইটি ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করলেন, ডেট বলতে যেমন ধরুন পিএফ, ইপিএফ, ফিক্সড ডিপোজিট, এই জায়গাতে ইনভেস্ট করলেন। গোল্ডের ক্ষেত্রে ধরুন ফিজিক্যাল গোল্ড হোক বা গোল্ড ইটিএফ, এখানে ইনভেস্ট করলেন। রিয়েল এস্টেটেতেও আপনার ইনভেস্ট করতে পারেন, অল্প পরিমাণ টাকা থাকলে রিয়েল এস্টেটে আর ইআইটি বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এখানেতে ইনভেস্ট করতে পারেন। এইবার যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই বিভিন্ন অ্যাসেট ক্লাস যেগুলো বলছেন সেখান থেকে কীরকম রিটার্ন পাওয়া যায়, আমি যদি হিস্টোরিক্যাল রিটার্ন দেখি, এগুলো কিন্তু কোনোটাই ইনফ্লেশন বাদ দিয়ে বলছি না, মানে এটা অ্যাকচুয়াল রিটার্ন বলছি। ফিক্সড ডিপোজিট 5 থেকে 7%, মিউচুয়াল ফান্ডেতে 10 থেকে 12% রিটার্ন পেতে পারেন, গোল্ডেতে মোটামুটি 8 থেকে 10%, এবং রিয়েল এস্টেটেও কিন্তু এটা কিন্তু স্পেসিফিক নয়, রিয়েল এস্টেটে কিন্তু লোকেশন স্পেসিফিক, তবুও মোটামুটি যদি আপনি আরইআইটিতে ইনভেস্ট করেন সেখানেও 6 থেকে 8% রিটার্ন কিন্তু পেতে পারেন। এইবার সব শেষে আমি বলতে পারি যে এই ভিডিও থেকে আমরা কি কি মূল্যবান জিনিসগুলো জানলাম বা শিখলাম। প্রথম যেটা, যে স্যালারি কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে না। তো স্যালারি যদি না বাড়ে, এই যে জিনিসটা, এটাকে কমব্যাট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটা এনশিওর করতে হবে যে আমার যে টাকাটা আছে সেই টাকাটা যেন বাড়ে, স্যালারি না বাড়ুক, আমার জমা টাকাটা বাড়ুক, তাহলেও লাভ আছে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে লাইফস্টাইল যে ইনফ্লেশন, সেই লাইফস্টাইল ইনফ্লেশনটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর যেটা, লেট কম্পাউন্ডিং ফাইট ইনফ্লেশন, মানে আপনি টাকা জমা করলে যে কম্পাউন্ডিং হবে তারা কিন্তু ওই ইনফ্লেশনের এগেনস্টে ফাইট করবে, আপনি নন। আর 4 নম্বর, অ্যাটলিস্ট 10-20 বছরের জন্য প্ল্যান করুন, 2-3 বছরের জন্য নয়। সব শেষে বলি, মিডিল ক্লাস হ্যাজ অনলি ওয়ান অপশন, বিকাম ফিনান্সিয়ালি ওয়াইজ অর গেট ক্র্যাশড বাই দ্য সিস্টেম।